বাংলাদেশ ও কাতারের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। প্রধানমন্ত্রীর সাথে আমিরের দ্বিপাক্ষিক বৈঠক। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করতে হবে, প্রাক বাজেট আলোচনায় বক্তারা। টাকা পাচার রোধে কঠোর ব্যবস্থার পরামর্শ। রাজধানী সহ সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ, হিট অ্যালার্ট জারি, হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। এবং যৌথ অভিযানের কারণে বান্দরবনের 3 উপজেলায় নির্বাচন স্থগিত করল ইসি। কমিশনে আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দ্বৈত কর পরিহার সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। বিস্তারিত দেখুন কাউসার আহমেদের রিপোর্টে। বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পরিক বিনিয়োগ ও উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দুদেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত 5 চুক্তি স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। পূর্ব দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা, শ্রমশক্তির বিষয় এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে সবকটিতেই কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা সই করেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয় শেখ হাসিনা ও শেখ তামিম বিন হামাদ আল থানির। পরে চামেলি হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী ও আমির। তারও আগে সকাল 10:15টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে কাতারের আমিরকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আইসিএমএবির উদ্যোগে 2024-25 প্রাক বাজেট আলোচনায় বক্তারা বলেন, বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান ও মুদ্রাস্ফীতির প্রভাব এবং কর জিডিপি অনুপাতের হ্রাস, যা আইএমএফের সাথে করা অঙ্গীকারগুলির পরিপন্থী। এসব বিষয়ে মাথায় রেখে আগামী বাজেট প্রণয়নে গুরুত্ব দিতে হবে। এছাড়া রাজস্ব আদায়ে আরও জোর দেওয়ারও তাগিদ দেন বক্তারা। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। 2024-25 সালের প্রাক বাজেট গোলটেবিল আলোচনার আয়োজন করে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ। আলোচনা সভায় বক্তারা আর্থিক ও মুদ্রানীতিতে সূক্ষ্ম সমন্বয়ের প্রয়োজন উল্লেখ করেন এবং রপ্তানি আমদানিতে গতিশীলতা ও সমতার কথাও গুরুত্ব দেন। ইন্টারেস্ট রেট বেড়েছে, সেটা আমাদের কাম্য নয়, কিন্তু এটা এই মুহূর্তে টাকাকে অ্যাট্রাকটিভ করতে হলে আমাকে হায়ার ইন্টারেস্ট রেট রেজিমে যেতে হবে, টেম্পোরারিলি হলেও যেতে হবে, এটা কোনো ব্যতিক্রম নাই। 2 নম্বর হচ্ছে যে এই হাই ইন্টারেস্ট রেট রেজিমটা কতখানি যাবে সেটা ডিপেন্ড করবে সরকার কতখানি বড় করে। বক্তারা মুদ্রাস্ফীতির প্রভাব থেকে বের হয়ে আসার কৌশল তুলে ধরেন। বিদেশি ঋণ থেকে বের হয়ে রাজস্ব আদায়ের উপরও জোর দেন। 90 লক্ষ লোকের অনেক রাজস্ব দেওয়ার কথা, তার মধ্যে মাত্র 9 লক্ষ লোকের কাছ থেকে আমরা নিতে পারছি। এটা আমি বলবো আমাদের সিস্টেমের ব্যর্থতা, তাদের কোনো দোষারোপ করছি না, তাদের কাছে আমাদের যেতে হবে। আমরা শিক্ষায় যদি আমরা বিনিয়োগ না বাড়াই, শিক্ষা বিনিয়োগ আমি বলছি সাইজ না, আকার না, পড়াশোনার আকার দেখা গেছে, ইফেক্টিভ কার্যকর একটা মেগা প্রজেক্ট, যেখানে মেগা প্রজেক্ট বললেই আমাদের সচিবালয়ের লোকরা কতগুলো বিল্ডিং এর প্রজেক্ট নিয়ে আসবে, বিল্ডিং, শুধু বিল্ডিং। এছাড়া বৈদেশিক রিজার্ভ বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন ও সুবিধা বাড়ানোর প্রস্তাব দেন। সরকারের এই বাজেটের লক্ষ্যগুলো তো অবশ্যই আর্থিক ব্যবস্থাপনা সংস্কারের বিষয়টা আসছে, সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা সুশাসন বজায় রাখা, এগুলো প্রত্যেক বাজেটেই থাকে এবং সংস্কারের মাধ্যমে জনগণের সেবা প্রাপ্তির বিষয়টা সহজীকরণ করা,
যেটা অবশ্যই ডিজিটালাইজেশন অটোমেশনের মাধ্যমে সর্বোত্তমভাবে করা সম্ভব। আমাদের ইতোমধ্যে ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা জনগণের বেশ কিছু ব্যয় কমিয়েছে, গতি বৃদ্ধি করেছে এবং সরকারের সেবা প্রদানে আরও কার্যকারিতা বৃদ্ধি করেছে। চলমান বৈশ্বিক যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো মাথায় রেখেই বাজেট প্রণয়নের উপরেও গুরুত্ব দেন বক্তারা। তো প্রত্যেক মাসের দেওয়া যায়, কিন্তু আপনার অটোমেশনটা কোথায়, আপনার সিস্টেমটা কোথায়? রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একটি চিহ্নিত অপশক্তি দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভোটাধিকার প্রয়োগে জনগণকে উৎসাহিত করতে আওয়ামী লীগের প্রচারণামূলক প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রচারণামূলক প্রচারপত্র বিতরণের আয়োজন করে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা কামনা করছি। এ সময় তিনি বলেন, গণতন্ত্রকে বাধা সৃষ্টি করতে নির্বাচিত সরকার হটানোর জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। একটি চিহ্নিত অপশক্তি আবারও দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার নস্যাৎ করতে নির্বাচন বিরোধী তৎপরতায় লিপ্ত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। যে অপশক্তি আজকে আমাদের স্বাধীনতার, গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চাইছে, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে শ্রদ্ধা করা আওয়ামী লীগের অঙ্গীকার বলেও জানান ওবায়দুল কাদের। আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবেন, এটা আমাদের আহ্বান। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সারা দেশের মতোই তীব্র তাপপ্রবাহে পুড়ছে কুষ্টিয়া। এতে চরম বেকায়দায় পড়েছেন এই অঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগের প্রকোপ। এতে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে হাসপাতালগুলোকে। স্টাফ রিপোর্টার হাসিবুর রহমান রিজুর তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। তীব্র তাপপ্রবাহে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের ঘর স্পর্শ করেছে কুষ্টিয়ার তাপমাত্রা। তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই বের হচ্ছেন না ঘর থেকে। যারা অতি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, তারা রাস্তার পাশের পানীয় দিয়ে নিজেদের তৃষ্ণা মেটাচ্ছেন। যে পরিমাণে গরম পড়ছে, রাস্তায় মানুষ তো বাড়াতে পারছে না। আমিও একজন গরিব মানুষ, পেটের দায়ে রাস্তায় বাড়াইছি। এত পরিমাণে গরম পড়ছে, গরমে মনে করেন যে রাস্তাঘাট আগুন হয়ে গেছে। এদিকে গরমের প্রভাবে বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ গরমজনিত রোগ। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 250 শয্যার বিপরীতে সেবা নিচ্ছেন কয়েক গুণ বেশি রোগী। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। যদিও এই অধিক সংখ্যক রোগীদেরকে আমাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়, কিন্তু তারপরেও একটি ভালো লক্ষণ যে অভিভাবকরা সচেতন হচ্ছেন এবং অসুস্থ হলেই তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। এদিকে বেড না পেয়ে বারান্দায় ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। অতিরিক্ত গরমে, এই গরমে বাচ্চারা তো অসুস্থ হয়ে যাচ্ছে। গরমের থেকে আমার নাতি ছেলে ধরে খুবই তো অসুস্থ, মানে ডায়রিয়া হয়ে গেছিল। এই হাসপাতালটির শিশু ওয়ার্ডে 21 বেডের বিপরীতে ভর্তি রয়েছেন 220 জন শিশু। আর 12 বেডের ডায়রিয়া ওয়ার্ডের বিপরীতেও ভর্তি রয়েছেন 60 জন। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
আগের চেয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অধিক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব জাহাঙ্গীর আলম। দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। যৌথ বাহিনীর অপারেশনের কারণে বান্দরবনের 3 উপজেলা রুমা, থানচি, রোয়াংছড়ি নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান তিনি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। ঢাকায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। 3 উপজেলায় 3 পদে 37 জন প্রার্থীর মধ্যে প্রতীক দেওয়া হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী তালুকদার সরোয়ার হোসেনকে কো-অপ্ট করা হয়েছে। বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি তাকে নতুন দায়িত্বভার বুঝিয়ে দেন। সহসভাপতি মাহবুবুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে স্ব-ইচ্ছায় পদত্যাগ করায় গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তালুকদার সরোয়ার হোসেনকে কো-অপ্ট করা হয়। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতারা সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন দায়িত্বের জন্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে বঙ্গবন্ধু কন্যার প্রিয় সংগঠনকে নতুন করে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্ব অর্পণ করায় আমি তালুকদার সরোয়ার হোসেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সংগ্রামী সভাপতি হারুন রশিদ সিআইপিকে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই বঙ্গবন্ধু সৈনিক লীগ সারা বাংলাদেশে যেন যোগ্য ব্যক্তি আসে এই সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার জন্য, এবং আমরা যেন একসাথে এক কাঁধে কাঁধে মিলে কাজ করতে পারি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি দাও। আর জাতির পিতার জন্য আমরা দোয়া করব, এবং জাতির পিতার নামে সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ, আমরা দেব সৈনিক হিসাবে যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ কাজ করতে পারি। এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। জব্বারের বলি খেলা উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি হয়েছে। বিকেলে লালদিঘি মাঠে উক্ত র্যালির উদ্বোধন করেন বলি খেলার স্পন্সর এনএইচটি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির। এ সময় বলি খেলা ও মেলা কমিটির সভাপতি জহুর লাল হাজারি, সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিজ ভূমিকম্পের কবলে পড়েছে তাইওয়ান। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অনুভূত হয়েছে ৮০টিরও বেশি কম্পন। সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৬.৩ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলটির পূর্বের হুয়ালিয়ান কাউন্টিতে ছিল ভূমিকম্পের কেন্দ্র। পূর্ব উপকূল ছাড়াও কেঁপে ওঠে রাজধানী তাইপে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনও জানা যায়নি। গত ৩ এপ্রিলও ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানে। সে সময় কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়। ওই ভূমিকম্পের পর শতাধিক আফটার শক হয় অঞ্চলটিতে। সে সময় ক্ষতিগ্রস্ত একটি হোটেল ভবন সোমবারের ভূমিকম্পে হেলে পড়েছে। গরমে অতিষ্ঠ পথচারী ও মেহনতি মানুষের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করেছে ইস্টার্ন ব্যাংক। বিকেলে রাজধানী পুরান ঢাকায় ইংলিশ রোডে এই পানি বিতরণ করা হয়। ব্যাংকের এই উদ্যোগে খুশি পথচারীরা। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইস্টার্ন ব্যাংক সংশ্লিষ্টরা। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর সাথে শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ ও কাতারের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। প্রধানমন্ত্রীর সাথে আমিরের দ্বিপাক্ষিক বৈঠক।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ মাথায় রেখে আগামী বাজেট প্রণয়ন করতে হবে, প্রাক বাজেট আলোচনায় বক্তারা। টাকা পাচার রোধে কঠোর ব্যবস্থার পরামর্শ। রাজধানী সহ সারা দেশে বইছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ, হিট অ্যালার্ট জারি। হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যা। এবং যৌথ অভিযানের কারণে বান্দরবনের 3 উপজেলায় নির্বাচন স্থগিত করল ইসি। কমিশনের আন্তঃমন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।